This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন একটা ওয়েব সিরিজ দেখছিলাম ধারাকপুর, যে গ্রামটা 24 বছর ধরে ক্রাইম ফ্রি, মানে একটাও এফআইআর হয়নি, মানে সেখানকার পুলিশ বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছে। কিন্তু আমাদের বাংলা বা আমাদের কলকাতা, সেখানে তো আকছার গোলাগুলি হচ্ছে, কোপাকুপি চলছে। তাহলে পুলিশ এত ঢিলে দিচ্ছে কি করে? হ্যাঁ, ঢিলে, মানে মদ খেয়ে উর্দি পরে একেবারে গড়াগড়ি খাচ্ছে। কোথায় জানেন? কলকাতা মেডিকেল কলেজে। 7 মাস আগের ঘটনা আমরা কেউ ভুলিনি, আরজি করে সেই নৃশংস ঘটনা। কিন্তু তারপরেও হাসপাতালের নিরাপত্তার এই অবস্থা। শনিবার রাতে বেলঘরিয়ায় গুলিতে জখম তৃণমূলের শ্রমিক নেতা। শনিবার রাতেই উত্তর কলকাতার কলুটোলায় তৃণমূলের হকার নেতাকে চপারের কোপ। মঙ্গলবার রাতে বিজয়গড়ে গণপিটুনিতে খুন, রবিবারও অধরা অভিযুক্তরা। ঘটনা প্রবাহ প্রশ্ন তুলে দিচ্ছে, আইনে কি আদৌ শৃঙ্খলা আছে? একের পর এক ঘটনায় প্রশ্নে পুলিশ। পুলিশ কি নিজের ডিউটি পালন করছে না? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে TV9 বাংলার ক্যামেরা ধরা পড়ল চোখ ধাঁধানো ছবি। কলকাতা পুলিশের ডিউটিরত কর্মী মদ্যপ, সোজা পায়ে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। কথা বলতে গেলে গলা জড়িয়ে আসছে। এমার্জেন্সির সামনে গড়াগড়িও খেলেন। ঘটনাস্থল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। এইভাবে ডিউটি করেন আপনি এখানে? না, আমার ডিউটি অন্য জায়গায়। কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় একেবারে এমার্জেন্সির যে গেট, সেই গেটের সামনে তিনি একেবারে লুটিয়ে পড়েছিলেন। মদ্যপ অবস্থায় তাকে পাওয়া গেছে এবং এই মুহূর্তে তাকে অন্য পুলিশ কর্মীরা নিয়ে যাচ্ছেন। দাদা, আপনি কখন ডিউটিতে? এখানে ডিউটি ছিল আপনার? এখানে ডিউটি ছিল আপনার? এখানে ডিউটি ছিল আপনার? এখানে ডিউটি ছিল আপনার? কখন খেয়েছেন দাদা? আরে ওঠা না, কখন খেয়েছেন? একেবারে লুটিয়ে পড়ছেন তিনি মাটিতে। জানা গেছে অভিযুক্ত পুলিশ কর্মী অরুণ কুমার দাস। সহকর্মীরা কোনো মতে রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকিয়ে দেওয়ায় ক্যামেরার হাত থেকে রক্ষে। এমন ছবি দেখে সরকার প্রশাসনকে চিমটি কাটতে ছাড়ছে না বিরোধীরা। না, ওর হার্ট অ্যাটাক হয়েছিল। আপনারা তো বাজে কথা বলছেন। ওর হার্ট অ্যাটাক হয়েছিল, বিজেপির লোকেরা গিয়ে তারপরে ওর মুখে ওর জামা কাপড়ে মদ ছিটিয়ে দিয়ে আসে যাতে মুখ থেকে মদের গন্ধ বেরোয়। এই প্রশ্নের উত্তর আমি দেবো না, ডিসি নর্থ দেবেন, ডিসি সেন্ট্রাল দেবেন। এইসব পুলিশ আছে বলে তো আরজিকর ঘটনা ঘটে। এইসব পুলিশ আছে বলে তো আজকে স্বাস্থ্য দপ্তর আরজিকরের মতো জায়গায় লাশ কেনা বেচা হয়, কেউ জানতে পারে না। সেই বিনিময়ের পয়সায় উৎপাতের ধন চিৎপাতে যায়। তাই এই পয়সা কি করবে? আর বাড়িতে নিশ্চয় নিয়ে যাবে, একটু চুল্লু খেয়ে এলে। মদ্যপ পুলিশের ছবি বা পুলিশের ইমেজে কালি ছিটিয়ে দিচ্ছে না? আব্দুল আজিজের রিপোর্ট, TV9 বাংলা। শুরুতেই বেলঘরিয়ার কথা বললাম। গতকাল সন্ধ্যায় চায়ের দোকানে গুলি চলল। আশেপাশে অনেক কারখানা আছে, শ্রমিকরা ছুটির পরে আসেন, বিভিন্ন চায়ের দোকানে ভিড় করেন, সেই অবস্থায় গুলি চলছে। আর এই ঘটনার পর খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। যদিও সৌগত রায় পোরখাওয়া নেতা, দলীয় কাউন্সিলরের আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়েছেন। বরং তিনি পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলেন। কোন পুলিশকে? যে পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তদের টিকি ছুঁতে পারেনি। ভোর সন্ধ্যায় চায়ের দোকানে পরপর গুলি। বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের রাস্তা তখন গমগম করছে। বাইক থেকে নেমে চায়ের দোকানে ঢুকে অতর্কিতে গুলি চালিয়ে চম্পট 3 দুষ্কৃতীর। গুলিতে জখম 2, একজন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং, অন্যজন সন্তু দাস নামে এক তরুণ। বিকাশের পেটের বাঁ দিক দিয়ে ঢুকে কিডনির পাশ দিয়ে বেরিয়ে যায় গুলি। অস্ত্রোপচারের পর কিছুটা স্থিতিশীল বিকাশ। চা খাচ্ছিলাম, হঠাৎ করে একটা ফায়ারিং আওয়াজ শুনি। তারপরে সব দৌড়ঝাঁপ স্টার্ট করে দিই, আমিও দৌড়ঝাঁপ স্টার্ট করে দিই এবং যাকে মেরেছে হয়তো সেও দৌড়ঝাঁপ স্টার্ট করে। আমি কাউকে দেখিও না, কাউকে ওখানে চিনিও না। এবার এই পারে যখন আসি আমার মনে হলো পিঠে জ্বালা করছে।
হাত দিয়ে দেখি পিঠের এখানটা যে রক্ত বেরোচ্ছে, তখন আমার মনে হয় আমার গুলি লেগেছে। চায়ের দোকানে ঢুকি, তখন 3 জন দুষ্কৃতী বাইকে, হেলমেট পরা ছিল। যাকে মারতেছে তাকে তো মেরেছে, কিন্তু আর একজন এসেছিল ওনার ওয়াইফের সাথে চা খেতে, তো ওনাকেও মেরেছে। ঘটনাস্থল কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ড। গুলিবিদ্ধ বিকাশ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের ঘনিষ্ঠ। গুলি চালনার ঘটনায় স্থানীয়রা তো বটেই, সন্ত্রস্ত তৃণমূল কাউন্সিলরই বলছেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। এটা কারো না কারো হাত আছে, না হলে এত বড় সাহস 29 নম্বর ওয়ার্ডে নেই যে কেউ এসে কেউ চা খাচ্ছে আর গুলি মেরে চলে যাবে। এত বড় সাহস যারা দিচ্ছে, এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। কেন এটা যদি আমি বলি আমার পরিবারে হামলা হবে, আমার ওয়ার্ডে হামলা হবে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে এক অভিযুক্ত ভিকি সিংকে চিহ্নিত করেছে পুলিশ। তারপরও অভিযুক্ত পুলিশের নাগালের বাইরে, কাউন্সিলর পর্যন্ত খুনের ভয় পাচ্ছেন। আইন শৃঙ্খলার এমন দুর্দশা কেন, প্রশ্ন তুলে সরব বিরোধীরা। অথচ পুলিশের গাফিলতি দেখতেই পাচ্ছেন না দমদমের সাংসদ সৌগত রায়। ওরালেন কাউন্সিলরের আশঙ্কাও। পুলিশের কি গাফিলতি? আমি একদম মনে করি না এই ঘটনায় পুলিশের গাফিলতি আছে। একটা স্ট্রে ইনসিডেন্ট, একটা গুন্ডা এসে মোটর বাইক করে গুলি চালিয়ে চলে গেল, পুলিশ কি করবে? ওকে 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 কেউ মারবে না, এটা কাউন্সিলর। আশঙ্কা আমি যদি করছি, হাস্যকর। আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেনি যে তিনি খুন হয়ে যেতে পারেন, এটা আমি বিশ্বাস করি না বলে মনে হয়। সেরকম পরিস্থিতি এখানে নেই কামারহাটিতে। পুলিশ সঙ্গে রাজনীতির যোগ নেই এই তত্ত্ব প্রতিষ্ঠায় মরিয়া তৃণমূল। পুলিশ বলছে, পুলিশ কনফার্ম যে পার্সোনাল এনিমি, ব্যক্তিগত শত্রুতা, এর মধ্যে রাজনীতি নেই, ব্যবসা। ওইখান থেকে কোনো মহিলা সংক্রান্ত কোনো ব্যাপারে নাকি হয়েছে, কি হয়েছে, কোনো অশান্তি ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে। বিজেপি নেতারা আবার গুলির সঙ্গে তৃণমূলকে জুড়ে দিতে মরিয়া। কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিশানা অর্জুন সিংয়ের। নির্মলারা আমাকে কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে, আজকে ভয়ে মুখ খুলতে পারছে না। কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না। পাশেই তো থাকে মদন মিত্র, সবসময় ডান দিকে বাঁ দিকে শুধু ক্রিমিনালরাই তো থাকে। আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলা, কি আর বলা যাবে না, মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের। গুলি চালানোর আসল কারণ কি? সত্যিই কি প্রণয় ঘটিত কারণ, নাকি বখরার লড়াই? বিকাশ কাউন্সিলরের হয়ে এলাকা দেখভাল করেন, এলাকা দখলের লড়াই নয় তো? সবই শুট আউটের একই গল্প। তৃণমূল মারছে, তৃণমূল মরছে, কি সাপুড়ে মরবে সাপের কামড়ে, সেটাই হচ্ছে। আপনি লড়াই করতে গেলে আপনার একটা হাতিয়ার চাই, এদের মেন হাতিয়ারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। শুট আউট বীরভূমে হচ্ছে, আপনারা দেখছেন। শুট আউট কলকাতায় হচ্ছে, শুট আউট কসবায় হচ্ছে। সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই, না হলে ইতিহাস ভুল হয়ে যাবে। নেতায় নেতায় যুদ্ধ, এদিকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আরও এক সাধারণ মানুষ। এটাই কি রাজ্যের নিরাপত্তার হাল? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, বেলঘড়িয়ার গুলির নেপথ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল আছে কিনা সেটা তো সময়ই বলবে। তবে কৌলুটোলায় যা হলো সেটা একেবারেই শাসক দলের ঘরের অস্বস্তির সামনে এসেছে। আচ্ছা, কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের শাসকের কোন্দলই কি ঘরের আসল সমস্যা? দেখুন, প্রশ্নটা আরও জোরালো হচ্ছে কেন জানেন? কারণ পাটুলি, কসবা, একাধিক জায়গা, নারকেলডাঙ্গা, একাধিক জায়গাতে যা ঘটছে, যা সামনে আসছে, তাতে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে। তাহলে কি ঘরের শত্রু ঘরেই তৃণমূলের? আর কৌলুটোলায় এবার অস্বস্তির পরের নাম, কারণ কৌলুটোলায় যা হলো সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে রক্তারক্তি, আর নেপথ্যে সেই অবৈধ নির্মাণে কি রয়েছে? हीर फाइनली ताज है जिसको सीपीएम में भगाकर हम लोग ने टीएमसी को इस वार्ड में लाया। मर सकता था अगर कल वो बाजार पुलिस की टीम सही वक्त में नहीं पहुंचती, तो इन लोग का पूरा प्लानिंग ही था मुझे मार देना। মাথা ফেটেছে, ঝরেছে রক্ত, শাসক কোন্দলে ফের খাস কলকাতায় রক্তারক্তি। এবার মধ্য কলকাতার কৌলুটোলা স্ট্রিট। আক্রান্ত তৃণমূলের হকার ইউনিয়নের নেতা, চপারের কোপ, রড দিয়ে বেধড়ক মার। অভিযুক্ত 43 নম্বর ওয়ার্ডে তৃণমূলে যোগ দেওয়া নির্দল কাউন্সিলর আয়েশা নাজের স্বামী ও তার অনুগামীরা।
একটি ভিডিও থেকেই সংঘর্ষের সূত্রপাত। বেআইনি নির্মাণ, মাদক কারবারের প্রতিবাদ করে 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ভিডিও পোস্ট করেছিলেন আক্রান্ত শারিক আমান। অভিযোগ, হুমকি ফোনের পর কাউন্সিলরের অনুগামীরা এই ভিডিও ডিলিট করতে চাপ দেন। তা না করায় কাউন্সিলরের স্বামী ও ঘনিষ্ঠদের রোষের মুখে পড়েন। एक वो इरफान अली ताज का देखिए, वो सामने तीन फ्लोर का सैंक्शन है, सिर्फ 3 फ्लोर का, लेकिन वो 6 तल्ला और ऊपर देखिए वो 7वां तल्ला उठ रहा है। कितना बड़ा चोर हो गया है कि रेसिडेंस सैंक्शन करा रहा है रेसिडेंशियल और बना रहा है वो कमर्शियल मार्केट। যেটা বলছেন যে তিনি থেমে থাকবেন না, এই অবৈধ নির্মাণ নিয়ে তিনি মেয়রের কাছে যাবেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হন তিনি। বেআইনি নির্মাণের প্রতিবাদ করেই কি রোষে? অভিযোগ উড়িয়ে আক্রান্তের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ এনেছেন কাউন্সিলরের স্বামী। পাশে পেয়েছেন এলাকার বিধায়ককেও। আচ্ছা, সব বাহুবলী যেটা বলে না, ওটা হয়। ওরা ওয়াইল্ড লাইফের মতলব যা ইলিগাল জিনিসগুলো সেটাকে বিক্রি খরিদ করে। যা স্নেক্সগুলো আছে, সাপ যা হয় ইলিগাল, ওর ব্যবসা করে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, তৃণমূলের ওয়ার্কাররা সবসময় তো আমরা ধরেই কন্ট্রোল করে, পুলিশ ল অ্যান্ড অর্ডার বলবে এটা দ্বারা আমি জানি না কতগুলো আমরা করতে পারবো, আমরা চেষ্টা করবো। দেখুন, উই আর দেয়ার টু হোল্ড দ্য ল, কিন্তু মানুষের সেন্টিমেন্ট আছে না। কলুটলায় শাসকের দুই গোষ্ঠীর সংঘর্ষে রেশ হাসপাতালেও। কলকাতা মেডিকেলের জরুরি বিভাগে অস্ত্র হাতে তাণ্ডব। ভিডিও পোস্ট করে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দরজা ভাঙা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি, মানে এটা কি অরাজকতা চলছে রাজ্যে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী বসে আছেন, তার কাছের একজন মহিলা মন্ত্রী বসে আছেন, তারা করছেনটা কি? তারাও কি তোলাবাজিতে ব্যস্ত? মানুষের জীবন নিয়ে পশ্চিমবঙ্গে ভাবার জন্য কি কেউ আছে না কেউ নেই? এটা হচ্ছে সমাজ বিরোধীদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি, ওদের সঙ্গে এইভাবে ট্রিট করা উচিত। একদিনে দেখা যাবে এই পার্টির রেজিস্ট্রেশনটাই রদ করে দেবে ইলেকশন কমিশন। এই ধরনের কোনো হামলার রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। কোনো অবস্থায় এই ধরনের অপসংস্কৃতি বরদাস্ত করবে না। অত্যন্ত খারাপ কাজ করেছে এরা, পুলিশ দেখছে। যে কাটায় বারবার কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিদ্ধ হতে হয়েছে তৃণমূলকে। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ড ঘিরে শচীন সিং বনাম পাপ্পু খান গোষ্ঠীর দ্বন্দ্বে জেরবার হয়েছে শাসক। বিধায়ক গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বে পাটুলিতে রক্তাক্ত হতে হয়েছে কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে। বউবাজারে বিশ্বরূপ দেহে বনাম বিধায়ক গোষ্ঠীর সম্মুখ সমর। সেই তালিকায় এবার কলুটোলা। অস্বস্তি আরও বাড়ল শাসক দলে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সোমা ও আজিজের রিপোর্ট, TV9 বাংলা। আইন শৃঙ্খলা না থাকলে কি হয় বা কি হয় এবার দেখাবো। বিয়ে বাড়িতে গুলি চলেছে, রক্ত ঝরেছে, ঠিকই শুনছেন। দুর্গাপুরে হাতাহাতি, মারামারি, ভাঙচুর, একটা সামাজিক অনুষ্ঠান, সেখানেও এই ছবি। আচ্ছা, এই গোলাগুলির কালচার কি এখন তাহলে ছাদনাতলায় পৌঁছে গেছে? লোকে তো বিয়ে বাড়ি যান গিফট নিয়ে, আর এখানে বন্দুক নিয়ে। পাশেই রক্তারক্তি, বিয়ে বাড়িতে খুন, ভাঙচুর, গুলি। শনিবার দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডে ভ্যাম্বে কলোনিতে ছিল বিয়েবাড়ির অনুষ্ঠান। আচমকাই তা বদলে যায় কার্যত যুদ্ধক্ষেত্রে। বরপক্ষ কনেপক্ষের অশান্তিতে খুন যুবক। বিয়েবাড়িতে গান চালানো নিয়ে দুপক্ষের অশান্তি। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের হাতাহাতি, ভাঙচুরের রণক্ষেত্র হয়ে ওঠে বিয়েবাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, কনেপক্ষের এক আত্মীয়কে টেনে হিচড়ে নিয়ে গিয়ে গুলি করা হয়। গান নিয়ে গন্ডগোল হয়েছিল, নাচ গান হচ্ছিল, বাস এই গন্ডগোল নিয়ে। তুমি একটা বন্দুক, তুমি পিস্তল, তুমি গুলি, তুমি হাতিয়ার। ঝগড়া হয়েছে কিন্তু মারামারি করিনি, কারোর সঙ্গে কে মেরেছে ও পালিয়ে গেছে। বরাকরের বাসিন্দা আর্টিস্ট বেদকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিয়ের প্যান্ডেল যেখানে আছে সেখান থেকে বেশ খানিকটা দূরেই ছাদনাতলার এখানে নিয়ে এসেই তাকে জল দেওয়া হয়েছিল এবং জানা যাচ্ছে এখানেই মৃত্যু হয়েছে। পুলিশ এখানে জায়গাটা ব্যারিকেড করে দিয়েছে। বাজনা হচ্ছিল, সেখানেই গন্ডগোল হয় এবং সেই গন্ডগোল থেকেই যে কন্যাপক্ষের অন্যান্য যারা আছে তাদের দাবি যে গুলি করে খুন করা হয়েছে। গুলি চলার কথা না মানলেও ঘটনায় ধরপাকড় করছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। ধৃত 3 জনকে রোববার আদালতে তোলা হয়। একটা ঘটনা ঘটেছে, ইনভেস্টিগেশন চলছে, বাকি ইনভেস্টিগেশনের পরে দেখা। ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনে যা বেরিয়ে আসবে, ইনভেস্টিগেশনের রেজাল্ট যা আসবে দেখা যাবে। আমার তো ক্লায়েন্ট নির্দোষ আছে। আদৌ কি গুলি চলেছে? এখন তো সেটা চলেছে, গুলিটা চলেছে। এবারে কে চালিয়েছে এটা আমার মক্কেলটা চালায়নি। দিকে দিকে গুলি চলছে, রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে।
রাজনীতির চৌকাঠ পেরিয়ে যে ছবি এবার বিয়ে বাড়িতেও, যা সচরাচর দেখা যায় না এ রাজ্যে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। পুলিশের বিরুদ্ধে অভিযোগের যেন অন্ত নেই। বিজয়গড়ে মঙ্গলবার গণপিটুনির ঘটনা ঘটেছে, আর তারপর শুক্রবার ক্যাব চালকের মৃত্যু হয়েছে। 5 জন অভিযুক্তকে আইডেন্টিফাই করা গিয়েছে সিসিটিভির মাধ্যমে, কিন্তু তারপরেও তাদের টিকি পর্যন্ত ছোঁয়া যাচ্ছে না। আচ্ছা, গলদটা ঠিক কোথায়? পার্কিং নিয়ে বচসা, তার জেরে বুধবার রাতে ক্যাব চালক জয়ন্ত সেনকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে 5 যুবকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে দেখা যায় জয়ন্তকে ঘিরে ধরে বেধড়ক মারধর করছে দুষ্কৃতীরা। ঘটনার পর 4 দিন কেটে গেলেও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফুটেজ থাকা সত্ত্বেও কেন অধরা দুষ্কৃতীরা, প্রশ্ন তুলছে স্থানীয়রা। বিরোধীরা বলছেন এই রাজ্যে এটাই রীতি। খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ যাকে বাড়িতে পাঠিয়ে পুলিশ পাঠিয়ে খুন করলো। আরজি করে সরকারি জায়গাতে সরকারি কর্মচারী মারা গেল, আর আপনি যাদবপুরের ঘটনা বলছেন, বিজয়গড়ের ঘটনা বলছেন। পশ্চিমবঙ্গে প্রতিদিন এরকম হাজারো ঘটনা আছে যেখানে কালপ্রিটরা গ্রেপ্তার হয় না, দোষীও সাব্যস্ত হয় না, সাজাও পায় না। তাই তো প্রত্যেক দিন গুন্ডারাজ বাড়ছে। তৃণমূল নেতৃত্বের অবশ্য বক্তব্য, একদিনে পারেনি তো কি হয়েছে, একদিন নিশ্চয়ই দুষ্কৃতীদের ধরবে পুলিশ। পুলিশ চেষ্টা করছে, এটা রাজনীতির কোনো বিষয় না, একদম সামাজিক ঘটনা, স্থানীয় দুর্ভাগ্যজনক ঘটনা, এবং যারা এই মৃত্যুর পেছনে রয়েছে নিশ্চিতভাবে তাদেরকে গ্রেফতার হতে হবে। পুলিশ সমস্ত রকমভাবে তাদের খোঁজ করছে, চেষ্টা করছে, এবং সেটা পুলিশ প্রশাসন দেখছে। এটা সবসময় সব মামলার ব্যাপারে বলা যায় না, সব কেসের ব্যাপারে বলা যায় না যে আজকে এফআইআর হলো কালকেই অপরাধী অ্যারেস্ট হলো। আজকে হয়েছে, এটা পুলিশ তার নিশ্চয়ই কাজকর্ম করছে, আস্তে আস্তে সে দেখবে কাকে নেবে আর কাকে নেবে না। এই অকাট্য প্রমাণ পেলেই অ্যারেস্ট করবে। ঘটনাটা কি পুলিশ লঘু করে দেখার চেষ্টা করছে, উঠছে সে প্রশ্ন। কারণ জয়ন্তের মুখে গামছা বেঁধে বিধরক কিল চর ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ। রীতিমতো পরিকল্পনা করেই খুন বলে পরিবারের দাবি। তারপর কিভাবে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ? আইন কি বলছে? পিটিয়ে মারা মানে কি? এটা তো প্ল্যান করে মার্ডার, এটা পিওর কেস অফ মার্ডার। এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আছে, আমি মনে করি দৃষ্টান্তমূলক। ইনস্ট্যান্ট কিছু হয়নি, এটা ইনস্ট্যান্ট যদি কত সেখানে বলা যেত, আইনের ধারায় আছে দি গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন বলে একটা সেকশন অফ ল আছে। হঠাৎ করে ঘটনা ঘটে গেল, ইনস্ট্যান্ট ঘটনা, তাকে মেরে দিল। আর এই ক্ষেত্রে তো ইনস্ট্যান্ট কিছু হয়নি। অনিচ্ছাকৃত খুনের মামলা নিয়ে শুক্রবারই প্রশ্ন তুলেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এইটাকে কি সত্যি সত্যি অনিচ্ছাকৃত খুন বলা যায়? পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ বলতে খুঁজছি, সিসিটিভি দেখছি, খুঁজছি, আরো সিসিটিভি জোগাড় করার চেষ্টা করছি, কিন্তু এটা খুব ফ্রাস্ট্রেটিং যে এখনো পর্যন্ত একটাও অ্যারেস্ট হয়নি। পুলিশকে আরো তৎপর হওয়া দরকার। শুধু বিজয়গড়ের ক্ষেত্রেই নয়, চোপড়া কাণ্ডের 9 দিন কেটে গেলেও অভিযুক্ত তৃণমূল নেতা মুজিবুর রহমানের টিকি খুঁজে পায়নি পুলিশ। একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ মুজিবুরকে গ্রেফতার করতে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীদের বাধায় ফিরে আসতে হয় পুলিশকে। তারপর থেকে গা ঢাকা দিয়েছে মুজিবুর। কেন মুজিবুরের খোঁজ পাচ্ছে না পুলিশ? শাসক দলের ঘনিষ্ঠ বলে কি অভিযুক্তদের ধরতে পুলিশের গড়িমসি? প্রশ্নগুলো সহজ, উত্তরও জানা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অবশেষে আমে দুধে মিশে গেল। সন্ধে হয়ে গেল তৃণমূলের 2 বন্দ্যোপাধ্যায়ের, একজন রাজীব, অন্যজন কল্যাণ। সেদিনের গাদ্দারকে ভাই বলে বুকে টেনে নিলেন কল্যাণ। রবিবাসরীয় সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে রাজীব বন্দ্যোপাধ্যায়। ভাই ক্ষমা চাইতেই মান ভাঙল দাদার। আর এই সব কিছু দেখে সমালোচকরা কি বলছে বলুন তো? ভোট বড় বালায়। রাজনীতিতে চিরশত্রু বলে কিছুই হয় না। তিক্ততা কাটিয়ে রাজীব কল্যাণের কাছাকাছি হতেই সেটা ফের স্পষ্ট হলো। রবিবার 7 সকালে প্রবীর ঘোষালকে নিয়ে হঠাৎই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। দেখা মাত্রই রাজীবকে কাছে টেনে নেন কল্যাণ। দাদার মান ভাঙাতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে বললেন রাজীব, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল। আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো
একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। বিজেপিতে যাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন ডোমজুরের প্রাক্তন বিধায়ক, দাবি শ্রীরামপুরের সাংসদের। দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, পুরনো লোক তো, এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে, কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি, এটা আমার একটা অভিমানের জায়গা ছিল। 21 নির্বাচনের আগে জোড়াফুল ছেড়ে চার্টার বিমানে চেপে দিল্লি গিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির টিকিটে দাঁড়িয়ে তিনি হেরে যান, আর ভোট মিটতেই ফের তৃণমূলে ঝুঁকেন। সেটা হজম করতে পারেননি কল্যাণ, রাজীবকে ঘুরিয়ে গদ্দার বলতেও ছাড়েননি। রাজীব ব্যানার্জি ভ্যালু ইজ জিরো, সেটা প্রমাণ করে আমরা দেখিয়ে দিয়েছি। এরপর ওকে নিলে কি উপকারিতা হবে না উপকারিতা হবে, কুণাল যদি ডিসাইড করবে, বা উপরের লেভেলের যখন যারা ডিসাইড করবে। দিদি তো কালকে একটা কথা বলেছেন পরিষ্কার করে যে গদ্দারদের নেওয়া হবে না। এখন সেই প্যারামিটারটা কি, সেই প্যারামিটারটা তো নিঃসন্দেহে মমতা দি এবং অন্যান্য নেতারা ঠিক করবেন। রাজীব তৃণমূলে ফেরার পরেও বরফ গলেনি। রাজীবের বিরুদ্ধে ডোমজুড়ে একাধিক জায়গায় বিক্ষোভ পোস্টারিং হয়। তখনও রাজীবকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেখেছিলেন কল্যাণ। জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন করাপ্টেড লোক, সেই করাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো হলো আমি জানি না। তৃণমূলে যোগ দিলেও দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছিলেন রাজীব। তাকে দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয় দল। তারপর 24 লোকসভা ভোট গেছে, কিন্তু তখনও কল্যাণ রাজীব দুই বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে বা এক অনুষ্ঠানে দেখা যায়নি। 26 ভোটই কি শেষ পর্যন্ত অনুঘটকের কাজ করলো? 2026 নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল কাকে কি দায়িত্ব দেবে, কি করবে, সে তো পরের ব্যাপার। কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে, তাতে থেকে সবাইকে 36 জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার মধ্যে রাজীবও আছে, আমিও আছি, অতএব সবাই মিলে কাজ করতে হবে। 2021 ডোমজুড়ে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন কল্যাণ ঘোষ। তাকে সরিয়ে আবার কি নিজের কেন্দ্রে ফিরতে চাইছেন রাজীব? কল্যাণের সঙ্গে দৌত্য কি তারই একটা চাল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সেই রেশ কিন্তু রাজ্য রাজনীতিতে বেশ পড়েছে। এই ঘটনার পরপরই আপনাদের মনে আছে সুকান্ত মজুমদার তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের একটা সেটিং হয়েছে। ঠিক এই সুরটাই শুনতে পাওয়া গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে। তিনি বলছেন যে হিন্দু ভোট কাটতে সিপিএমকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সুকান্ত শুভেন্দু এক সুর। অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক তিনি আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে সিপিএম এবং তৃণমূলের মধ্যে লুকোচুরি খেলা চলছে। শুধু তাই নয়, তিনি এও বলছেন যে আধ ঘন্টা সময় দিলে তিনি দেখে নেবেন। কি দেখে নেবেন? আসুন দেখুন বিস্তারিত। যাদবপুরে ধুন্ধুমার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে জোর বিতর্ক। সেই থেকে হঠাৎই প্রাসঙ্গিক রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিএম। রাম ছেড়ে কি বাম চর্চা? রাজনৈতিক মহলে প্রশ্নটা উঠতেই তৃণমূল সিপিএমকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায় আর 4% ভোট পেলে তো বিজেপি সরকারে চলে আসবে, তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএম কে তোলা হচ্ছে। রবিবার নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর থানা পর্যন্ত ধিক্কার মিছিল করে বিজেপি নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকে সুকান্তর সুরেই তৃণমূল সিপিএমকে বিঁধলেন শুভেন্দু। মন্ত্রী কর্মসূচি করতে আসবেন কেন? 1 নম্বর, কর্মসূচি যদি করতে আসেন পুলিশের ব্যবস্থা থাকবে না কেন? ফুল সেটিং, হিন্দু ভোট কাটবো, মমতাকে রাখবো, হিন্দু ভোট ভাগার জন্য সিপিএমকে নামিয়েছে। ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো বন্ধ নিয়ে বিতর্কের সময় আরো 4 থেকে 5% হিন্দু ভোটের আবেদন করেছিলেন বিরোধী দলনেতা। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব। বিজেপি নিজেদের ভোট বাড়াতে চাইছে, তৃণমূল বিজেপির ভোট কমাতে চাইছে।
ভোট রাজনীতিতে এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু বিজেপির অভিযোগ ইচ্ছে পূরণে সিপিএমকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। ইয়েস, কেন সবাই জানে হিন্দু ভোট ভাগার জন্য সিপিএমকে নামিয়েছে। এক সুরে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও বলেছেন, যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে, কারণ চোরে চোরে মাসতো ভাই তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুকলুকানি খেলছে যাদবপুর কলেজে, আজকে কুকলুকানি খেলছে। লুকোচুরি বন্ধে অমরনাথের দাওয়াই, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন, 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কি করে ঠান্ডা করতে হয়। যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া, কমিউনিস্টদের আখড়া। বছরভর তৃণমূল বিজেপির মধ্যে সেটিং তত্ত্বের অভিযোগ তোলে সিপিএম। এবার তেমনই সেটিং এর অভিযোগ তুলে বারবার সরব হচ্ছেন বিজেপি নেতারা। কি বলছে শাসক দল? সেটিং এর কথা যদি হয় তাহলে বাবুল সুপ্রিয়কে যখন বাবুল তখন বিজেপিতে ছিলেন, তো বিজেপিকে যখন আক্রমণ করেছিল এই যাদবপুরের ওই অংশটা, তাহলে তখন কি, অবশ্য শুভেন্দুবাবু তখন অতটা বলতে পারবেন না, তো এখন তাহলে তখন কি বিজেপি আর নকশালদের সেটিং হয়েছিল? শুভেন্দুর মিছিলের ভিড়কেই নিশানা করেছেন কুণাল ঘোষ। যাদবপুর ইস্যুতে তো সেখানকার লোকেরা থাকবেন, সেই এলাকার লোকেরা থাকবেন, তার চারপাশের লোকেরা থাকবেন, সেখানে নন্দীগ্রাম থেকে লোক আনতে হচ্ছে। শুভেন্দুর মিছিলকে নিশানা করে বিজেপির গুরুত্বই কি বাড়ালেন না কুণাল? প্রশ্ন বাম শিবিরের। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আজ 9 মার্চ, তিলোত্তমা খুন ধর্ষণের 7 মাস পার। আবারও রাস্তায় তিলোত্তমার মা বাবা। মায়ের আঁখে বড় ডাক্তারের বাবা মা পরিচয় হওয়ার কথা ছিল, সেখানে আজ তাদের পরিচয় নির্যাতিতার বাবা মা। তিলোত্তমার বাবা মাকে দিলীপ ঘোষের পরামর্শ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা অবস্থানের। 7 মাস আগে আরজিকর হাসপাতালে ধর্ষিতা তিলোত্তমা নিথর দেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত একমাত্র দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ার দিন থেকেই সিবিআই তদন্তে অসন্তুষ্ট পরিবার। রবিবার আবার পথে নামলেন তিলোত্তমার মা বাবা। সিবিআইকে দিয়ে আমরা জোর করে কাজ করিয়ে নেব এবং আদালতের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্ট থেকে মামলাটা হাইকোর্টে আনার চেষ্টা করছি। এবার বর্তমান শাসককে বিতাড়নের কথাও তিলোত্তমার বাবার মুখে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করি, তাহলে কি খুবই অন্যায় করবো আমরা? যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যের কর্মী, তার সুরক্ষিত তার সুরক্ষা তিনি দিতে পারেননি, তার এসআই জজ সাহেবের সামনে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করে, তারপরেও তিনি যদি জোর করে ক্ষমতায় থাকেন, তাহলে আমাদের দায়িত্ব কি হবে? পরবর্তী যখন সুযোগ আসবে তাকে সেখানে ক্ষমতা থেকে বিতাড়িত করা। রানু ছায়া মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, একই কথা বলেছেন TV9 বাংলার ক্যামেরার সামনেও। মানুষ যখন জেগেছে আরো জাগবে, এই সরকারের বিরুদ্ধেই যাবে। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে দিল্লিতে গিয়েছিলেন তিলোত্তমার মা বাবা, কিন্তু সাক্ষাৎ হয়নি। তিলোত্তমার পরিবার ফের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছে। একটা মেয়ে তার কর্মস্থলে তার কর্তব্যরত অবস্থায় তার ধর্ষিতা হতে হয়েছে, খুন হয়েছে। তার মা হিসাবে আমি করজোড়ে প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করব যে তিনি একটু আমার সঙ্গে একটু দেখা করবেন এবং আমার মেয়ের ন্যায় বিচারের জন্য তার সঙ্গে একটু কথা আমি বলবো। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের পরামর্শ, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে ধর্নায় বসুন। দায় দায়িত্ব সুরক্ষার থেকে আরম্ভ করে আইনি সব কিছু এখানকার সরকারের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, উনি কেন তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে চাইছেন না জাস্টিস? তার কাছ থেকে কোনো আশা নেই? প্রধানমন্ত্রী আসবেন কি জাস্টিস দিতে? এটা কি হওয়া উচিত আমাদের সংবিধানের ব্যবস্থা? এর মধ্যে সেজন্য এখানকার সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন, যিনি জাস্টিস দেবেন, তিনি একজন মহিলা। তার বাড়ি ঘেরাও করুন, ওখানে গিয়ে অনশন করুন, আমরা তার সঙ্গে থাকবো। কি বলছে তৃণমূল? কিছু শকুনের রাজনীতি করছে, আর অভয়ের বাবা মা বিভ্রান্ত হয়ে সেখানে প্রচারের জন্য গিয়ে হাজির হচ্ছেন। ওনারাই কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই চাইতে গেছিলেন,
ওনারাই সিবিআই ডেকে এনেছেন, ওনারাই বলছেন সিবিআইতে সন্তুষ্ট নই। ওনারা দিল্লিতে গেছিলেন তো, কেন কেউ রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল না? নিয়ে গেল না কেউ রাষ্ট্রপতির কাছে? প্রধানমন্ত্রী সময় দিলেন না? তিলোত্তমার সুবিচার চেয়ে একটি নয়, রবিবার দুটি মিছিল হয়েছে শহরে। আয়োজনে নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তারদের সেভাবে দেখা যায়নি। এই প্রথম ঠিক বিধানসভা নির্বাচনের 1 বছর আগে মার্চে নাগরিক সমাজ এককভাবে এই আন্দোলনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। যদিও মিছিলে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আন্দোলনের ব্যাটন নাগরিক সমাজ যখন হাতে তুলে নিল, তখন বাম নেতৃত্বের এই উপস্থিতি তাৎপর্যপূর্ণ। সন্তানহারা মা শুধু বলছেন, আজকে সব থেকে আমাদের খারাপ লাগে কখন জানেন, যখন এই আপনারাই বলেন যে আর্জি করে নির্যাতিতা ডাক্তারের বাবা মা, তখন আমাদের সব থেকে খারাপ লাগে। মা বাবার আরতি কি শুনবেন তদন্তকারীরা? সৌরভ ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা।